রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত, বিমান প্রশিক্ষক গুরুতর আহত। সিটি নির্বাচনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। দক্ষিণে পেলেন সাইদ খোকন ও মির্জা আব্বাস, উত্তরে আনিসুল হক। চট্টগ্রামে মিলল নাসির মঞ্জুরের। অবরোধের মাঝে কড়া নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচি পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী। এগারো দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরান। সহিংসতা বন্ধের আকুল আবেদন স্বজনদের। এবং আইসিসি থেকে পদত্যাগের ঘোষণা সভাপতি আহম মুস্তফা কামালের, বললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি হাফসাতুন্নেসা। রাজশাহীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক প্রশিক্ষক। দুপুর 2:30টার দিকে শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিকট শব্দে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষানবিশ পাইলট তামান্না মারা যান। এ সময় আশপাশের লোকজন রানওয়েতে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং বিমানের ভেতর থেকে প্রশিক্ষক পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। প্রথমে সাইদকে রাজশাহী সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। যখনই ধরেন ওখানে পড়েছে শব্দ হয়েছে তখন আমি কিন্তু বাড়ি থেকে পাঁচি ঢুকে দৌড়ে যাচ্ছি। তখন ওই পুরুষ পাইলটটা ধরুন আগুন ধরে গেছে করছে, আর মহিলাটা কিন্তু আমাকে ডাকছে আগুন ধরে গেছে। আসার পরে এখানে পানি দিতে আর করতে 25 মিনিট সময়, এর ভিতরে ভাই মহিলাটা মারা গেছে। চলছে 3 সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। প্রথম দিনে ঢাকা উত্তরে 2 জন এবং দক্ষিণে 1 জন সম্ভাব্য মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে উত্তরে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং দক্ষিণের বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তারা জানান, বাতিল হওয়া প্রার্থীরা 3 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। মৌসুম ইসলামকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। ডিসিসি উত্তরের মেয়র পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন 21 জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল, সারা বেগম কবরী সহ 19 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। তবে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, আইন অনুযায়ী প্রার্থী, প্রস্তাবক ও সমর্থক সবাইকে নির্ধারিত এলাকার ভোটার হতে হয়, কিন্তু মিন্টুর সমর্থক আব্দুর রাজ্জাক উত্তর সিটি কর্পোরেশনের ভোটার নন। জনাব আব্দুল আওয়াল মিন্টু ওনার যিনি সমর্থনকারী, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভোটার নহে বিধায় তিনি সমর্থন করার অযোগ্য। এই কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে এটা জানাতে পারি, তাছাড়া এই ইস্যুটা নিয়ে কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে। আচ্ছা, আপনারা কি জানতেন না যে এই যে প্রস্তাবকারী বা সমর্থনকারী একই সিটি কর্পোরেশন এলাকায় হতে হবে? ওইটা তো নিশ্চয়ই জানতাম, তবে আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে একটা স্টেটমেন্ট দিতে পারবো। তার আগে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না। তবে আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। আর দক্ষিণের 26 জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন, বিএনপি নেতা আব্দুল সালাম, মির্জা আব্বাস সহ 23 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে বিএনপির আরেক নেতা নাসিরউদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়, তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আমরা বিভিন্ন দপ্তর থেকে, আমরা প্রতিষ্ঠান থেকে যে ইনফরমেশনগুলি আমরা পেয়েছি, ঋণ খেলাপি ইনফরমেশন বা যদি আইনগত বিষয়ে তথ্যাবলী এবং সিটি কর্পোরেশনের সব কিছুই কিন্তু আমরা পরীক্ষা করে উপস্থাপন করা হয়েছে। এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় আমরা যাদেরকে আমরা যোগ্য হিসাবে বিবেচিত করেছি, বৈধ করেছি এবং কারো আবেদন আমাদের বাতিল করা হয়েছে।
একই দিনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই শুরু হয়। বৃহস্পতিবারও চলবে এ কার্যক্রম। আর বৈধ প্রার্থীরা চাইলে আগামী 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 10 এপ্রিল দেওয়া হবে প্রতীক বরাদ্দ। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আজম ও নাসির এবং বিএনপি সমর্থিত মঞ্জুর আলম সহ 12 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তথ্যে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে একজনের মনোনয়নপত্র। এছাড়া কাউন্সিলর পদে 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে 8 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 4 জন রয়েছেন। সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চট্টগ্রামের মুসলিম হলে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রথম দিনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মেয়র পদ ছাড়াও 18টি সাধারণ কাউন্সিলর পদ এবং 6টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হয়। আগামীকাল বাকি কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এর আগে মেয়র পদের 13টি, 41টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 288টি এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 71টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই শেষে আগামী 3 এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মেয়র পদে 13টি মনোনয়নপত্র বাছাই করে আমরা 12টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যেই মনোনয়নপত্রটি বাতিল হয়েছে তিনি আয়কর রিটার্নের কপি বা রসিদের কপি, যেটি এবার ম্যান্ডেটরি ছিল, সেটি প্রদান করতে পারেননি এবং 6টি সংরক্ষিত ওয়ার্ড এবং 18টি সাধারণ ওয়ার্ডের মনোনয়নপত্র যেগুলো যথাযথভাবে পূরণ করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পেরেছে, সেই মনোনয়নপত্রগুলি গৃহীত হয়েছে। রাজনৈতিক সহিংসতার বলি হয়ে নিরীহ মানুষের মৃত্যুর মিছিল যেন থামছেই না। যোগ হয়েছে আরও একটি নাম। 11 দিন দগ্ধ যন্ত্রণায় ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেলেন মাগুরার ট্রাক চালক ইমরান। 2 বছরের শিশুকে নিয়ে তার স্ত্রী লাভলি এখন দিশেহারা। অস্ফুট স্বরে স্ত্রী লাভলি বেগমকে শিগগিরই সুস্থ হয়ে ওঠার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত হার মানলেন ইমরান। বিস্তারিত সাদিয়া আফরিনের প্রতিবেদনে। কিছুদিন আগেই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যাওয়া একমাত্র ভাই আর আজ স্বামীকে হারিয়ে লাভলি বেগম আজ হতাশার সাগরে। আর্তনাদ ভরা কণ্ঠের বারবার তাই আকুতি, এই মৃত্যুর মিছিল কবে থামবে? আমার ভাইটা কয়দিন আগে মারা গেছে, আমার 6টা মন্দির একটা ভাই ছিল আর স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না। এখন দেখার মতো আর কোনো লোক থাকল না। আমার প্রধানমন্ত্রী যেন তাকে শাস্তি দেয়, যারা আমার বাচ্চারে এতিম করেছে, আমার বিধবা করেছে। আমার ভাই পেট্রোল বোমায় মরে গেছে, বোনের জামাই পেট্রোল বোমায় মরে গেছে, দুটো সংসার ধ্বংস করে দিয়েছে। তারা আরো কি চায়, আর কি করতে পারে? এদিকে চিকিৎসকরা জানালেন শ্বাসনালী সহ ইমরানের শরীরের 50 ভাগ পুড়ে যাওয়ায় প্রথম থেকেই সে আশঙ্কাজনক ছিল। মাগুরার বেশিরভাগ পেশেন্ট মারা যাচ্ছে, কারণ সবাই আসলে পার্সেন্টেজ বার্ন ছিল অনেক বেশি, 50% বার্ন ছিল এবং সাথে ইনহেলেশন বার্ন ছিল। এই জন্য আসলে মারা গেছে। এই বার্ন পেশেন্টগুলো আসলে আমাদের বডির সমস্ত সিস্টেমগুলিকে একদম ডিজাস্টার করে ফেলে, ফলে সবকিছু সবসময় রিগেইন করে না ঠিক মতো। দুর্বৃত্তদের দেয়া এই আগুনে শুধু 2টি মানুষই পুড়ে যায়নি, সেই সাথে 2টি পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে মনে করেন ভুক্তভোগীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সবগুলো বোর্ডে নির্বিঘ্নে শেষ হলো এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। চলমান রাজনৈতিক সহিংসতার কারণে অনেকটা শঙ্কার মধ্যেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হন পরীক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে রাজনৈতিক দলগুলোকে সব ধরনের সহিংস কর্মসূচি বন্ধের আহ্বান জানায় অভিভাবক ও শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উদ্বেগ, উৎকণ্ঠা আর নানা শঙ্কা মাথায় নিয়ে চট্টগ্রামের 92টি কেন্দ্রে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। হরতাল আতঙ্ক না থাকলেও অবরোধ থাকায় অভিভাবকদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটায় এমন কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা যদি পরবর্তী পরীক্ষা সমূহ এভাবে সন্তুষ্টির সাথে দিতে পারি, তাইলে আমাদের অ্যাডমিশন টেস্টটাও ভালোভাবে হবে, তাইলে আমরা অনার্সে ভালো করে ভর্তি হতে পারবো। সামনে পরীক্ষাগুলো যেন এইভাবে হরতাল অবরোধ আবেদন মুক্ত রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এদিকে সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেন তারা। সামনে এরকম যদি হরতাল নাশকতা না হয় তাহলে আমাদের পরীক্ষা ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে। পরীক্ষা চলাকালে সিলেটের কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে আশানুরূপ ফল আশা করছেন পরীক্ষার্থীরা। আজকে যেরকম হরতালের মধ্যে পরীক্ষা হয়েছে, আমি চাই যে এরকম ভাবে পরীক্ষা দিতে, কেননা হরতাল যদি থাকে আমরা ভর্তি পরীক্ষাতে দিব, আমাদের প্রিপারেশন নিতে অনেক প্রবলেম হবে। উৎকণ্ঠা থাকলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এটি যদি আমরা সময়সূচি অনুযায়ী নিতে না পারি তাহলে এটি শেষ করতে আমাদের দীর্ঘ সময় লাগবে। ফলে আমরা যে কোনো মূল্যেই হোক নির্ধারিত সময়ের মধ্যে আমরা পরীক্ষা গ্রহণ শেষ করব। পরীক্ষা চলাকালে 160টি ভিজিলেন্স টিম দিনাজপুরের কেন্দ্রগুলোতে মনিটরিং করে। এছাড়া বিভিন্ন স্থানে টহল জোরদার করায় শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। একটু ভয় লাগছে, তবে আশা করছি দিনাজপুরের পরিস্থিতি তেমন খারাপ না, আমাদের উপর তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না। এছাড়া যশোর ও কুমিল্লাতেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। গাজীপুরে ছিনতাইকারীর হামলায় এক নারী নিহত, জড়িত সন্দেহে আটক 2 অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, আগুন। এবং বরগুনার তালতলির আতঙ্কের নাম আব্দুর রশিদ, যুবলীগ নেতার ছত্রছায়ায় চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্যাতন করে হিন্দু পরিবারের জমি দখল করাই তার কাজ। আইসিসির অসাংবিধানিক আচরণের জন্য প্রতিষ্ঠানটির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আহম মুস্তফা কামাল। সেই সঙ্গে কামাল বলেন, বিশ্বকাপে আইসিসি বাংলাদেশের অধিকার কেড়ে নিয়েছে। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশ ম্যাচে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়নি, তাই বাংলাদেশকে এভাবে হারতে হয়েছে। পাশাপাশি কামাল বর্তমান চেয়ারম্যান আইপিএল ফিক্সিং এ জড়িত এন শ্রীনিবাসনের কড়া সমালোচনাও করেন। ধরে নেন যে আমি পদত্যাগ আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দেব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি। মোস্তফা কামালের পদত্যাগের ঘোষণাটা বিনা মেঘে বজ্রপাতের মতো নয়, কারণ ক্রিকেট আকাশে অনেক আগেই মেঘের জমাট বেঁধেছিল। যখন ভদ্রলোকের ক্রিকেটে অন্যায়, অবিচার, অসৎ ব্যক্তিদের ইশারায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের স্বপ্নের ডাকাতি হয়, এরপর বিদ্রোহী হয়ে ওঠেন আইসিসির সভাপতি, কারণ সেটা যে তার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তাই তিনি বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে। মেলবোর্নের মাঠে প্রথম বুদ্ধ খেলা হলো স্পাইডার ক্যামেরা বাদ দিয়ে। যেভাবে অন্যান্য খেলার টেকনোলজি ব্যবহার করা হয় সেদিন টেকনোলজি ব্যবহার করা হলো না। সেখানে জায়ান্ট স্ক্রিনে লেখা আছে, জিতেগা রে ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। আমাদের হক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে, গায়ের জোরে। পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো শ্রীনিবাসন টাইগারদের স্বপ্ন জয়ের ম্যাচ চুরি করেই ক্ষান্ত হননি। প্রচারণার লোভে কৌশলে মোস্তফা কামালকে আইসিসির কাছে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু দেশের সম্মানের স্বার্থে উল্টো প্রতিবাদ করেছেন কামাল। অ্যাপোলজি সাবমিট না করেন তাহলে স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা উইথড্র করে নেন। আমি বললাম যে সেই স্টেটমেন্ট আমি উইথড্র করবো না। সেই স্টেটমেন্ট হচ্ছে 16 কোটি মানুষের মনের কথা। তাদের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে সেই আচরণ এবং কিভাবে আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে সেগুলোর সবকিছু সেখানে বর্ণনা আছে। সুতরাং 16 কোটি মানুষ এটা অবহিত, আমি কি স্টেটমেন্ট করেছি। নীলজ্জার শ্রীনিবাসনের অপকর্ম সরজমিনে প্রত্যক্ষ করেছেন মোস্তফা কামাল। দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর লিখিত এক বক্তব্যে দেশের সীমানা ছাড়িয়ে শীর্ষ সংগঠক হয়ে ওঠার পিছনে সবার প্রতি কৃতজ্ঞতা তার। My respected 160 million Bangladeshis and my respected all the global cricket players, cricket organizers and cricket patrons. মোস্তফা কামালের বিশ্বাস, তার এমন আপোষহীন প্রতিবাদে কিছুটা হলেও বিশ্ব ক্রিকেটে থাকা কালো ছায়া সাবধানী হয়ে উঠবে। আমরা নিজের মতো করে কিছু করতে পারি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আবার এইচএসসি পরীক্ষার খবর। সারা দেশে সকাল 10টায় একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে দেশব্যাপী সব পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো ফেনীর বিভিন্ন কেন্দ্রে সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রথম দিনে জেলার 31টি প্রতিষ্ঠানের 12,367 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে বিএনপি জোটের হরতাল অবরোধে পরীক্ষার সময়সূচি নিয়ে শঙ্কা অভিভাবকদের। আমি চাই যেভাবে
পরীক্ষা রুটিনটা দিয়েছি সেভাবে যাতে হয়, কোনোরকম ভাবে যাতে না হয়। কখন কি হয় ছেলেদের মানে ঠিক মতো বাড়িতে বুঝতে পারে কিনা সেটা হচ্ছে বড় কথা। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৪২টি কেন্দ্রে অংশ নেয় ১৬,৭৩১ জন এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা ইতিমধ্যেই কেন্দ্র সচিবদের নিয়ে সভা করেছি, আইন শৃঙ্খলা মিটিং করেছি এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। কড়া নিরাপত্তার মধ্যে খুলনার ২১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হলো এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার সময় হরতাল অবরোধ না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। বাচ্চারা যেন নিরাপত্তার সাথে নির্বিঘ্নে সুন্দরভাবে পরীক্ষাটা সমাপ্তি করতে পারে। আমি মনে করি পরীক্ষার সময় এই সব অবরোধ হরতাল না দেওয়াই ভালো। এদিকে পরীক্ষা চলাকালে ময়মনসিংহের কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে আশানুরূপ ফল আশা করছেন পরীক্ষার্থীরা। মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিয়েছি আজকে। আশা করব সামনে আর গিয়ে হরতাল অবরোধ কিছু থাকবে না। তাদের রেজাল্টের পরে মেডিকেল বা বুয়েটে ভর্তি হবে, যার জন্য এই পরীক্ষা খুবই দরকার সুষ্ঠু সুন্দরভাবে দেওয়ার জন্য। এছাড়া কড়া নিরাপত্তার মধ্যে গাইবান্ধা, ঠাকুরগাঁও, ভোলা ও কুড়িগ্রাম সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ পাওয়া গেল চট্টগ্রামের উত্তর কাট্টলিতে। সকাল 7:30টায় ওই এলাকার একটি নির্মাণাধীন মন্দির থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায় গতকাল দুপুর থেকে এইচএসসি পরীক্ষার্থী সুমিত দত্তকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। সকালে নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে বাড়ির পাশে নির্মাণাধীন মন্দিরের একটি ঘরে সুমিতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের তালা ভেঙে সুমিতের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সুমিতকে হত্যা করা হয়েছে। গাজীপুরে ছিনতাইকারীদের হামলায় মিনারা বেগম নামে এক নারী নিহতের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ জানায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘাতকদের ধরতে সকালে কালীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত নূর আলম ও তার বড় ভাই রুহুল আমিন শেখকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এক পর্যায়ে নূর আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এর আগে গতকাল সকালে নিজ বাড়ির পেছনে ঘাস কাটার সময় মিনারা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ও স্বর্ণের চেন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় মিনারা বেগমের চিৎকারে আশপাশের লোক ছুটে আসতে থাকলে সন্ত্রাসীরা বাঁশের লাঠি দিয়ে সজোরে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিখোঁজের 4 দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তৃতীয় শ্রেণীর 2 ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে উপজেলার দোভাগী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত 28 মার্চ সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয় চর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী লতিফা খাতুন ও আঁখি আক্তার। পরে তাদের কোথাও খুঁজে না পাওয়ায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। গত শনিবার দিন আঁখি এবং লতিফা এই দুটি মেয়ে নিখোঁজ হয়। পারিবারিক লোকজন মনে করে যে স্কুলে গেছে, কিন্তু স্কুলে খোঁজ করে যখন পায় না তখন তারা খোঁজাখুঁজি করে এবং আমাদের কাছে যায়। আমাদের থানায় এ বিষয়ে জিডি হয়েছে। হত্যাকাণ্ড মতো মনে হচ্ছে, তো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছি। যার অত্যাচার নির্যাতনে ভিটেহারা হয়েছিল 14 হিন্দু পরিবার, সেই আব্দুর রশিদ বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়ায় এক আতঙ্কের নাম। স্থানীয়দের অভিযোগ, নামধারী যুবলীগ নেতার ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করাই তার কাজ। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন নানা তথ্য। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, আব্দুর রশিদের বিরুদ্ধে যেমন মামলা হয়েছে তেমনি তার নির্যাতন বন্ধে করা হয়েছে মানববন্ধনও। বর্তমানে হাজতে থাকা আব্দুর রশিদের বিরুদ্ধে 6টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এম.এ. আজিমের পাঠানো তথ্য ও এস.এম. সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্থানীয়রা জানান, গত বিএনপি সরকারের সময় দীর্ঘদিন ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল আব্দুর রশিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আশ্রয় নেয় নিজ গ্রাম বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়ায়। এরপর স্থানীয় পৌর যুবলীগ নেতা জাকির সর্দারের ছত্রছায়ায় গ্রামের সাধারণ মানুষ এবং গ্রামের 14টি হিন্দু পরিবারের ওপর শুরু করে অমানবিক নির্যাতন। তার বিরুদ্ধে হিন্দু পরিবারগুলোর নারীদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ও দেশে আসার পরে ওইখানে কুলেতে দেশে আসি আর কি এইখানে সন্দেহ শুরু করছে। সে করে বিএনপি করে কিন্তু আওয়ামী লীগের পাওয়ার পায়, সে ফর্দ লড়তে সবখানে এই ধরনের কার্যক্রম শেয়ার মধ্যে চলতেছে। এগুলো হিন্দু কয়েকটা ঘর ছিল, আগো খুব অত্যাচার করতে আছে। হিন্দুগো মাইয়াগো স্কুলে যাইতে ধান খাতে লই যাইতে। যাদবের মেরে অনেক অন্যায় মানববন্ধন কেস দিয়েছে, কেস দেওয়ার পর নেতারা ছাড়িয়ে দেওয়ার পর হিন্দুরা আস্তে আস্তে এখান থেকে পলাই চলে যাইতেছে। ভিটে মাটি ছেড়ে চলে যাবার পর গত 23 মার্চ যাদব সরকার বাদী হয়ে একটি মামলা করলে তালতলী থানা পুলিশ রশিদকে গ্রেপ্তার করে। এ সময় আত্মগোপন করে স্থানীয় যুবলীগ নেতা জাকির সর্দার। তবে তার বাড়ির পাহারায় দায়িত্বে থাকা মহিলা জানান, তার ব্যাপারে কিছুই জানেন না তিনি। এই বাসার লোক কই? কবে নামে গেছে? এদিকে জাকির সর্দারকে পৌর যুবলীগ নিষ্ক্রিয় কর্মী বলে দাবি করলেও জেলা যুবলীগ বলছে সে তাদের কর্মী নয়। জাকির আসলে পৌর যুবলীগের সহসভাপতি হিসেবে আমার সাথে কাজ করে, কিন্তু সে আনএক্টিভ। একসময় তিনি যুবলীগ করত, এখন আর যুবলীগের কোনো কমিটিতে কোনো সংগঠনের কোথাও নাই। রশিদকে প্রতিহত করতে মানববন্ধন ও ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে থানায় জমা দিয়েছিলেন বলে দাবি ইউপি চেয়ারম্যানের। অনেকে মিললে আমরা মানববন্ধন করছি, তারপর ওর বিরুদ্ধে 3-4টা কেস দেওয়া হয়েছে, কেসে হয়তো 27 নম্বর হাজতও কাটছে। আর পুলিশ বলছে রশিদকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, তবে জামিনে এসে ও মামলা থেকে খালাস পেয়ে আবারও সন্ত্রাসী কাজ শুরু করে সে। যাদব সরকার বাদী হইয়া রশিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটা মামলা করছে, সেই মামলায় আমি রশিদকে গ্রেপ্তার করিয়া দ্রুত বিচার আদালতে সোপর্দ করছি। হিন্দু পরিবারগুলোর ভিটে ছাড়ার আগে 6টি মামলা করে গ্রামবাসী ও ক্ষতিগ্রস্তরা। পরে রশিদের বিরুদ্ধে ভিটে ছেড়ে আসা যাদব সরকার আরও একটি মামলা করেন। সময় সংবাদ, বরগুনা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, এতে আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায় সকাল 8:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোকারচরে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক বহনকারী একটি ট্রাককে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুটি গাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনায় হাসান আলী নামে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও 4 জন। এদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আব্দুল হামিদ নামে আরও একজন মারা যান। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঢাকায় ফুলের স্থায়ী পাইকারি বাজারের দাবিতে যশোরের সংবাদ সম্মেলন করেছেন ফুল চাষিরা। সকালে জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ফুল চাষি ও ব্যবসায়ীরা বলেন, দেশের 22টি জেলার প্রায় 20,000 ফুল চাষি রয়েছেন, আর 20 লাখেরও বেশি মানুষ এ ফুল ব্যবসার সাথে জড়িত। কিন্তু ঢাকায় ফুলের স্থায়ী পাইকারি বাজার না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নানা সমস্যায় পড়তে হয় বলে দাবি তাদের। এ সময় বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, গদখালি ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ শত শত চাষি উপস্থিত ছিলেন। ফুটপাতে ফুল বিক্রি করার কারণে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়, তাতে করে এই সম্ভাবনাময় ফুল সেক্টর উন্নয়নের ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে এবং পরবর্তীতে দেখা যায় যে কৃষকরা যে মূল্য প্রাপ্তিতে এখানে ক্ষতিগ্রস্ত আছে। সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে 16টি হাতবোমা ও অস্ত্রসহ 11 জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় 400 বোতল ফেন্সিডিল, 4টি ম্যাগাজিন ও 29 রাউন্ড গুলি সহ দিন ইসলাম ও মোহাম্মদ আলী নামে 2 জনকে আটক করা হয়। নারায়ণগঞ্জে পুলিশের পৃথক অভিযানে হাতবোমা ও অস্ত্রসহ 9 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গতরাতে শহরের রামবাগ থেকে দেলু নামে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 16টি হাতবোমা, 1300 পিস ইয়াবা, 1700 বোতল ফেন্সিডিল ও ধারালো দেশীয় অস্ত্রসহ আরও 8 জনকে আটক করা হয়।
কক্সবাজারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ শওকতের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাইদুল ইসলাম তালুকদার এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে 2011 সালের 20 মে শওকত তার স্ত্রী ডেইজিকে গলা কেটে হত্যা করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার পরই নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি শওকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর এর রায় দেন আদালত। স্ত্রীকে সে হত্যার দায়ে দণ্ডবিধি 302 ধারায় অপরাধ সাক্ষী প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 20 দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে শহরের জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছলে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে কান্দিরপাড়া পাওয়ার হাউস রোডে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফকে নূর হোসেন মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন বলে স্বীকার করেছেন তার সহযোগী আবুল বাশার। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে দেয়া জবানবন্দিতে তিনি একথা স্বীকার করেন। সকালে আদালতে হাজির করা হলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল বাশার। জবানবন্দিতে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার কথাও স্বীকার করেন। জবানবন্দি রেকর্ড শেষে আবুল বাশারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত 27 মার্চ রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আবুল বাশার সিদ্ধিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম প্রচার সম্পাদক ও 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের প্রধান সহযোগী। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। ভেঙে পড়েছেন আপনার কি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে একটা বিষয় সে বলেছে যে সে নূর হোসেনের একটা সেক্টরের সকল অর্থনৈতিক বিষয়গুলি দেখত। এই মামলার প্রধান আসামি যে আরিফ হোসেন, সেই আরিফ হোসেন র্যাবের কর্মকর্তা, সে প্রায় এই নূর হোসেনের নির্দেশে এই বাশারের কাছ থেকে আরিফ হোসেন টাকা নিয়েছে এবং সেই টাকা নিয়েই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। বান্দরবানে একটি আদিবাসী পল্লীর ভূমিতে ফাটল দেখা দেয় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় বৃষ্টির পর সদর উপজেলার ক্রাইক্ষং পাড়ায় ওই পল্লীর প্রায় আধা কিলোমিটার মাটি জুড়ে ফাটল দেখা দেয়। এমনকি বেশ কিছু স্থানে 7 থেকে 8 ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে অনেকেই রাতে পার্শ্ববর্তী বিদ্যালয় ও উপাসনালয়ে আশ্রয় নেন। এদিকে জেলা মৃত্তিকা ও প্রাণী সংরক্ষণ বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, গঠনগত কারণে মাটিতে শূন্যতা সৃষ্টি হওয়ায় এই ফাটল দেখা দিয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 3000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আজ ওয়েব ম্যাট্রিক্স ইনাফো নামে একটি আন্তর্জাতিক সংস্থার র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা 3000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায় শাবিপ্রবি। যেই সকল শিক্ষক বাংলাদেশে প্রথম অবস্থান। সুন্দরবনে আজ থেকে শুরু হয়েছে মধু সংগ্রহ অভিযান। এই মৌসুম চলবে 30 জুন পর্যন্ত। দুপুরে সাতক্ষীরার বুড়ি গোয়ালেন স্টেশন অফিসে আনুষ্ঠানিকভাবে এবারের মৌসুমের এই অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় বন বিভাগের পক্ষ থেকে সম্পূর্ণ মৌচাক ধ্বংস না করার পাশাপাশি বন্য প্রাণী এবং দস্যুদের কবল থেকে মধু সংগ্রহকারীদের আত্মরক্ষার কৌশল নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। পরে সাতক্ষীরা রেঞ্জ থেকে মৌসুমের প্রথম দিনে 350 মধু সংগ্রহকারী এতে অংশ নেন।
হিলিতে হঠাৎ হওয়া শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুপুরে আকাশ মেঘলা হয়ে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলা এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনে দেয়, কিন্তু এতে বিপাকে পড়তে হয় খেটে খাওয়া মানুষদের। আর হঠাৎ এই শিলাবৃষ্টিতে বেশিরভাগ আমবাগানে মুকুল ঝরে যাওয়া সহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে পড়ে টিন সব ফোটা হয়ে গেছে আমাদের। এই যে এগুলো যা আছে টিন সব নষ্ট হয়ে গেছে, এখন এগুলো কি করি? শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টিতে আম পড়ছে, সে আমগুলা পোড়ালে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত, বিমান প্রশিক্ষক গুরুতর আহত। সিটি নির্বাচনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। দক্ষিণে পেলেন সাইদ খোকন ও মির্জা আব্বাস, উত্তরে আনিসুল হক। চট্টগ্রামে মিলল নাসির ও মঞ্জুরের। অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচি পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী। এগারো দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরান। সহিংসতা বন্ধের আকুল আবেদন স্বজনদের। এবং আইসিসি থেকে পদত্যাগের ঘোষণা সভাপতি আহম মুস্তফা কামালের। বললেন, বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS 4*BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।